তার মত ডিসিশন থেকে কাজ করতে হবে। ওইখানে তো একনায়কতন্ত্র, তো বারবারই বলা হচ্ছে যে শিল্পী সমিতি একনায়কতন্ত্র ছিল। একনায়কতন্ত্র একজনের হাতেই সমিতি ছিল। এগুলা আমার মনে হয় নাই যে কখনোই মিশা টিশার আসলে ওদের কোনো মানে ওই জায়গাটায় তাদের কোনো ইয়া ছিল, মূল্যায়ন ছিল। আমি দেখি নাই, হ্যাঁ, কারণ এখানে একনায়কতন্ত্রের একটা কমিটি ছিল। সেখানে জায়েদ খান যা বলে সেই কমিটিতে তাই হয়। সেখানে আসলে কথা বলার কেউ নাই, যতই বলেন, হ্যাঁ, যে অমক সাহেব আছে, তমক সাহেব আছে, এই সাহেব আছে, সেই সাহেব আছে, অমক শিল্পী আছে, তমক শিল্পী আছে, সবই হচ্ছে ওই জায়গায় যে সব বিড়াল, হ্যাঁ, ওইখানে যে আর কেউ কথা বলতে পারে না। বাইরে এসে হুঙ্কার দেয়, বাঘের হুঙ্কার, ব্যাঘ্র হুঙ্কার, কিন্তু ওই জায়েদ খানের সামনে যে সব চুপচাপ, জায়েদ যেটা করে সেটাই। এই যে একনায়কতন্ত্র সে চালিয়ে আসছে 4 বছর ধরে। এই একনায়কতন্ত্র, যারে খুশি যখন তারই সমিতি থেকে বাদ দেওয়া, যখন যেটা খুশি সেটা করা, সিদ্ধান্ত নেওয়া, এই এককভাবেই সব কিছু করছে। তো এই জন্যই সেটাকে বলা হয়েছে যে একনায়কতন্ত্রের প্যানেল। এই যে এতদিন পর্যন্ত ছিল একনায়কতন্ত্রের কমিটি, এবং এই যে কালকে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ এই একনায়কতন্ত্রের অপসারণ করে গণতন্ত্রের উত্থান হবে ইনশাল্লাহ। ভোটাররা সেই জায়গায় অঙ্গীকারবদ্ধ, এবং ভোটাররা আপনারা দেখেছেন যে সম্মিলিতভাবে, স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তনের আওয়াজ তুলেছেন ভোটাররা। গতকালকে আমরা দেখলাম যে কপিল আপু দীর্ঘ 2 বছর পর ক্যামেরার সামনে এসে কিছু কথা বলেছিলেন। কথাগুলো খুব হৃদয় বিদারক। একজন জাতীয় চলচ্চিত্র 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রী এবং লিজেন্ড বলা যায় আমাদের চলচ্চিত্রে, শাবনূর আপু, পপি আপু। হ্যাঁ, এই ব্যক্তির সাথে এই ধরনের ঘটনা এবং প্রাণনাশেরও একটা আশঙ্কা তিনি বলেছেন। আসলে এই যে যার নাম ধরে বলি জায়েদ খান, যার নামে অভিযোগটা আসছে, তিনি তো আমার মনে হয় না কতটা সিনেমা করছে, আপনারাই ভালো জানেন যেহেতু আপনার প্রযোজক। সেক্ষেত্রে এরকম একটা লিজেন্ডকে শোকজ লেটার মানে সমিতির সদস্যপদ বাতিলের একটা নোটিশ, তারপরে তার প্রাণ আসে যে হেনস্থার যে শিকার, এটা আসলে কতটুকু আমাদের চলচ্চিত্রের জন্য শোভনীয় বা সিনিয়রদের জন্য শোভনীয় হবে ভাই? সে তো কখনোই, আমি তো বারবারই বলছি, সে তো কখনোই সিনিয়রদেরকে, সিনিয়র জুনিয়র তার কাছে কিছুই ছিল না, তার কাছে কোনো মূল্যই নাই। কে সিনিয়র কে জুনিয়র কোনো মূল্য নাই তার কাছে। হলো সে যেটা বলবে সেটাই, এক না একতন্ত্র। তো আজকে পপির মতো লোক মুখ খুলেছে সাহস করে। পপি ইন্ডাস্ট্রি যে 2 বছর নেই, কী কারণে নেই পপি নিজেই বলেছে। পপি বলেছেন তার মৃত্যুরও আশঙ্কা ছিল, সে তাকে হত্যা করারও ষড়যন্ত্র ছিল, সেটা বুঝেই কিন্তু সে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছে। আজকে পপি শত শত চলচ্চিত্র অভিনয় করেছে। পপি 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন শিল্পী যদি, তাকে যদি চিঠি দেয়, যে জায়েদ খান যে 2 দিন হয় ইন্ডাস্ট্রি যে আসছে, সে যদি চিঠি দেয় পপির মতো একজন শিল্পীকে যে কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না, তো সেই ইন্ডাস্ট্রি যে আর মান সম্মান নিয়ে কীভাবে থাকতে পারে সিনিয়র শিল্পীরা? আজকে ইলেকশনের জন্য অনেকেই বিরোধিতার কারণে বিরোধিতা করছেন। আজকে অনেকেই হয়তো পপির এই বক্তব্যের সাথে একমত হচ্ছেন না, কিন্তু 2 দিন পরে আপনাদের কিন্তু এই পপির বক্তব্যেই আসতে হবে। আপনারাও কিন্তু এরকম পপির মতো টেলিভিশনে এসে, অনলাইনে এসে, এই যে খবরে এসে কিন্তু আপনারাও তাই বলবেন। ওয়েট করেন, সময় আসছে। যদি না এখন পর্যন্ত এই একনায়কতন্ত্র শেষ না করতে পারেন, এই একনায়কতন্ত্রের অপসারণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরও এই পপির মতো অবস্থা অনেকেরই হবে যারা সিনিয়র শিল্পী আছেন। কেউ আপনারা আপনার হচ্ছে আত্মতৃপ্ত হতে পারেন না, হ্যাঁ, এবং আপনারা কেউ মনে করেন না যে ঘটনাটা যদি এরকম হয় যে হাটের মধ্যে মানির মান আল্লাহই রাখে, হ্যাঁ, ইজ্জত আল্লাহই রাখে, হাটের মধ্যে বাবারে জুতা দিয়ে পিটাইছে আমারে কিছু বলে নাই, এটা যদি আপনারা কেউ মনে করে থাকেন যে যা কিছু করার কপি করছে আমাদের করে নাই, তাহলে আপনারা বোকার স্বর্গে আসলে আছেন। 2 দিন পরে আপনাদের উপরে এই হামলা হতে পারে। আচ্ছা, আপনি যেটা বললেন, আপনার কথা ধরে বললেন শুক্র শুক্র 8 দিন বা 6 দিন যেটা বললেন, এই যে শুক্র শুক্র 6 দিনের একটা ছেলে পুরো ইন্ডাস্ট্রিকে একটা জিম্মি করে রেখেছে বা আপনাদের ভাষ্য মতে, তো আসলে এই লাগাম টানা কেন সম্ভব হচ্ছে না? এই লাগাম টানা সম্ভব, অবশ্যই কেন সম্ভব না? আমরা যদি কালকের ভোটে যদি তাকে আমরা ফেল করাই দিই, কালকের ভোটে যদি আমরা তাকে তার এই জবাব দিয়ে দিই, তাহলে তো চলেই গেল। আমার তো মনে হয় না যে তখন এই করইতলা পর্যন্ত, গেট পর্যন্ত আসতে পারবে, আমার তো মনে হয় না। যদি তাকে, হ্যাঁ, ভোটাররা যদি ভোট দেয়, দিয়ে যদি এই প্রতিশোধ নেয়, কারণ হচ্ছে যে ভোটারদের প্রতিশোধ হচ্ছে একদিন, সারা বছরে ভোটারদের প্রতিশোধ হচ্ছে ইলেকশনের দিন, সেদিন তারা সিদ্ধান্ত নেবে। তো সেই সিদ্ধান্ত যদি ঠিকমতো দিয়ে দেয়, তাহলে তো আর কোনো এখানে আর কোনো কিছু করারই সুযোগ নাই, তাকে তো কিন্তু বিদায় নিতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই রকম জায়গাগুলো কোনো
সভাপতির চেয়ার, কোনো সাধারণ সম্পাদকের চেয়ার, এটা কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি না। এটা যে আমি সারা জীবন থাকতে পারবো, যুগের পর যুগ থাকতে পারবো, এটা কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি না। এইটা একদিন ছাড়তেই হবে। তাহলে যখন ছাড়তে হবে তখন আপনাকে কিন্তু হিসেব করে কাজকর্ম করা উচিত। আমি মনে করি যে আপনি তো চোখে কাউকে দেখেন নাই, কাউকে কে সিনিয়র, কে সম্মানী, কে কাকে কি, আপনি তো প্রত্যেককে অসম্মান করছেন। আপনি তো চোখে কাউকে দেখেন নাই যে আপনি আবার আপনার এই ক্ষমতা ছেড়ে দেওয়ার পর যে আপনি অনেকের স্নেহ ভালোবাসা পাবেন, সেই সুযোগ আর নাই। আপনি এটা মনে রেখেন। হ্যাঁ, আপনি সম্মানী লোকদের অসম্মান করেছেন, এই সম্মানী লোকরা আপনারা আর কখনো স্নেহ ভালোবাসা আপনাকে দেবে না। আপনাকে কিন্তু একটা মানে মধুর একটা প্রতিশোধ কিন্তু হবে এখানে। এটা অটো হয়ে যাবে পরিবর্তনের প্রতিশোধ, এবং সেখান থেকে কিন্তু আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে। এটা কিন্তু সত্যি। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের প্যানেল থেকে পরিবর্তনের যে কথাগুলি বলা হয়েছে, এই পরিবর্তনের ভূমিকা থেকে সাংবাদিকদের জন্য আপনারা কি করবেন? সাংবাদিকরা হচ্ছে, শুনেন, আমরা যখন প্রথম থেকে, আমি তো শেষ 30 বছর ধরে চলচ্চিত্রে, তো শুনেন, প্রচারেই প্রসার, একটা কথা কিন্তু আপনাকে মানতেই হবে, সেটা প্রচারেই প্রসার। প্রচার না হলে আসলে কে জানবে? প্রচারের মাধ্যমে আজকে যদি আপনি একটা সংবাদ করেন একটা সিনেমার উপরে, তাহলে সেইটা সবাই জানবে। তো এই প্রচারটা দরকার, এবং প্রচারের এখন মানে মাত্রা, ভিন্ন মাত্রা পেয়েছে। আগে আমরা প্রচার দেখতাম হচ্ছে জাতীয়, আমরা হচ্ছে পত্রিকাগুলোতে, জাতীয় পত্রিকা যেগুলো ছিল সেগুলোতে আমরা ছবি দেখতাম, স্টিল ছবি ছাপানো হতো, সেগুলোর থেকে আমরা জানতাম যে সিনেমা আসছে বা সিনেমার কাজ হচ্ছে, বা বিনোদন যে পাতাগুলো ছিল সংবাদপত্রের, সেখান থেকে জানতাম। কিন্তু সেটার এখন অনেক মানে মডিফিকেশন হয়েছে। এখন ডিজিটাল যুগে আমরা পদার্পণ করেছি। এখন আমরা যেখানে সারা পৃথিবীর যেখানে যে কোনো জায়গায়, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু সাথে সাথেই আমরা, বিশেষ করে এই যে অনলাইন ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, এগুলোর মাধ্যমে কিন্তু একদম ইনস্ট্যান্ট সাথে সাথেই কিন্তু আমরা বিষয়গুলো জেনে যাই। এবং এই যে আজকে ইউটিউব বা ফেসবুক যেটা হয়েছে, সেটা কিন্তু যে কোনো বিষয়, হ্যাঁ, একটা কিন্তু সত্যবাদিতা। আমি যদি মনে করি যে একটা মোবাইল ফোন নিয়েও যদি কোনো সাংবাদিক যদি সংবাদপত্রের বা সাংবাদিকতার কাজ করে থাকেন, তাহলে সেটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী। কারণ হচ্ছে যে আপনারা যেখান থেকে বিষয়গুলো তুলে নিয়ে আসবেন, একদম একজন অজপাড়াগায় একজন মনে করে একটা ইন্টেরিয়র একটা অঞ্চলে একটা ঘটনা ঘটে গেল, সাথে সাথেই কিন্তু সেটা আপনি মোবাইলে ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, কিন্তু সবাই জানতে পারলো। এখন আমরা কিন্তু এই যে সরকার কিন্তু সেই জিনিসটা নিয়েছে, যে এখন কিন্তু সরকার অনলাইন বা এই যে ভিডিও বা এগুলো কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতেছেন, যে এগুলো কিন্তু এখন কার্যকর হবে। তো এই যে আপনি দেখেন যে আমরা একটা মামলা করলে মামলার সাক্ষী আসে, কিন্তু কোনো রকম পরে দেখা যায় যে কোনো ঘটনা একটা ঘটেছে, সেইটা আর কিন্তু ফাইনালি যখন বিচারে চলে যায় তখন আর সেই ঘটনা থাকে না। কিন্তু একটা ইউটিউবের মাধ্যমে, একটা ফেসবুকের মাধ্যমে যে প্রকৃতই যে ঘটনাগুলো একদম ভিডিও ধারণ করে, হ্যাঁ, যেগুলা পোস্ট করা হয়, যেগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু এভিডেন্স, এইগুলা কিন্তু আর কেউ এগুলা চেঞ্জ করতে পারে না। তাহলে এগুলা কোথায় আসছে? যে আপনি বললেন যে সাংবাদিকরা, অবশ্যই চলচ্চিত্রের সাংবাদিক, বিনোদন সাংবাদিক যারা আপনারা চলচ্চিত্রে কাজ করেন, আপনাদের এই যে হয়তো আপনাদের মাধ্যম চেঞ্জ হয়েছে। আপনারা হয়তো একসময় বিনোদন পাতা লিখতেন, একদম কলাম লিখতেন প্রিন্ট মিডিয়াতে, এখন হচ্ছে সেটা চলে আসছে ডিজিটাল মিডিয়াতে। এখন ডিজিটাল লিখবেন, ডিজিটাল তো অনেক শক্তিশালী, প্রিন্টের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সো এইটার পরিবর্তন আসছে সময়ের সাথে, যুগের সাথে। সো আমরা তো অলওয়েজ, কারণ একজন বিনোদন সাংবাদিক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কাছের একজন লোক। কারণ হচ্ছে যে এই বিনোদন সাংবাদিকদের মাধ্যমেই আমি যে আজকে একটা চলচ্চিত্র নির্মাণ করব, সেই চলচ্চিত্রটা ছড়িয়ে দিবে আমাদের এই বিনোদন সাংবাদিকরা। তো এটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটা আমাদের, সেই জন্যই আমরা মনে করি যে চলচ্চিত্র এবং চলচ্চিত্রের কর্মী আমরা যারা এবং বিনোদন সাংবাদিক যারা, তারা একে অপরের পরিপূরক। এই কথার ভিত্তিতে আমি বলতে চাচ্ছিলাম যে প্রেস কনফারেন্স করার জন্য এফডিসিতে কোনো একটা অডিটর রুম থাকলে ভালো হতো না? এখন অবশ্যই আছে, আমাদের জহিরান কালার ল্যাবের অডিটোরিয়াম আছে, আমাদের মান্না ডিজিটাল অডিটোরিয়াম, এবং আমরা ওদের 7 নম্বর ফ্লোরটা এখন পুরো অডিটোরিয়াম হিসেবে এই প্রেস কনফারেন্সের জন্য ব্যবহৃত হয়। তবে আমরা একটা আলাদা
একটা সেটাকে উন্মুক্ত করে দিতে পারি যখন যেটা যার যখন দরকার। এগুলো তো তখন বুকিং দিয়ে ভাড়া দিয়ে তো এই প্রেস কনফারেন্স করা লাগে, আমরা সেটা একটা নির্দিষ্ট জায়গা করে দিতে পারি, যার যখন দরকার তখন তারা সেখানে বসে তাদের ইচ্ছে মতো কনফারেন্স করবে। এবং যারা আমাদের বিনোদন সাংবাদিক ভাইয়েরা তারা সেখানেই থাকবে, ওইখানে তাদের ক্যাফেটেরিয়া চা পানি ব্যবস্থা তারা থাকবে ক্যান্টিনের মতো, তারা এখানে চা খাবে, যখন যে কথা বলবে তখন সে কথাগুলো ভিডিও ধারণ করে বা সংবাদ সংগ্রহ করে এগুলা তারা প্রচার করবে। আরেকটা, আমাদের মুভি টাইমসের একটা রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারছি যে পাবলিক রিয়াকশন, পাবলিক বলতেছে এখন ছবি আর ভালো হচ্ছে না, হলে গিয়ে আমরা ভালোভাবে ছবি দেখতে পারি না। এটা কি আপনাদের এই শিল্পী সমিতির এই কোন্দল বা কথা ভিত্তিতে কারণে কি সিনেমার মানটা খারাপ হয়ে যাচ্ছে? এই জায়গায় তো আসলে কোনো কোন্দল নাই। আমি মনে করি যে আসলে পৃথিবী প্রতিদিনই প্রতিনিয়তই হচ্ছে এই ডিজিটালের পরিবর্তন হচ্ছে, ডিজিটালের ভার্সনের পরিবর্তন হচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়তই। তো এইটা হচ্ছে যে এখন যে ডিজিটাল যে চলচ্চিত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই রকম এই ডিজিটাল বান্ধব চলচ্চিত্র প্রদর্শনের জন্য আধুনিক হল নির্মাণের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই 1000 কোটি টাকা নিয়ে যদি আমরা 300-400 সিনেমা হল, সিনেপ্লেক্স টাইপের আমরা যদি অত্যাধুনিক আমরা সেটা শীততাপ নিয়ন্ত্রণ, আমাদের বসার আসনগুলো এবং যেগুলো হচ্ছে যে একদম কি বলে যে একদম বিশ্বমানের, এগুলো যদি আমরা করতে পারি, আমার বিশ্বাস যে চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। চলচ্চিত্র এই 1000 কোটি টাকার সিনেমা হলগুলো হয়ে গেলে আমাদের কন্টেন্টের জন্য আমাদের যে আজকে যারা নির্বাচন করছে, আজকে ইলিয়াস কাঞ্চন নিপুণ তাদের প্রতিশ্রুতি তারা দিয়েছে যে তারা মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরও মানে 1000 কোটি টাকা নিয়ে এসে কন্টেন্ট নির্মাণের জন্য তারা ব্যয় করবে। তো সব কিছু মিলিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামীতে ইনশাল্লাহ আমার মনে হয় এই সংকটটা থাকবে না। ধন্যবাদ।